হেই, দ্য পলিটিগুরু ফ্যামিলিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ থাকছে WBH এর টেস্ট পেপারের 9 নম্বর সেট এবং পেজ নম্বর 13। ঠিক আছে, C13। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরু ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করি। প্রথমে থাকছে MCQ কোশ্চেন, তাই তো। 1 নম্বর, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি? আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, অপশন সি, তাই না? চলো 2 নম্বর কোশ্চেন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে করেছিলেন? আমরা অনেকবার করেছি এটা, তাই না? অপশন এ, বার্নার্ড বারুচ। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 সালে, তাই না? 4 দাগের কোশ্চেন, সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতিই হলো পররাষ্ট্রনীতি বলেছেন কে? বলেছিল? আমরা একবারই এটা নিয়ে আলোচনা করেছিলাম, সেকেন্ড অথবা থার্ড সেটে। এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, FH হার্টম্যান। এবার 5 দাগের কোশ্চেন, সার্কের সদর দপ্তর অবস্থিত কোথায়? অপশন সি, কাঠমান্ডুতে। 6 দাগ, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কবে? 1972 সালে। আচ্ছা বলো তো, এই সিমলা চুক্তি কেন স্বাক্ষরিত হয়? জানা থাকলে কমেন্ট করে জানিও। ওকে, চলো 7 দাগের কোশ্চেন, 1945 খ্রিস্টাব্দে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল? দেখো 21টি, 50টি, 187, 193। দেখো 193 তো একদমই হবে না, 21ও হবে না, 87ও হবে না, 50 হবে? দেখো অনেক জায়গায় 50টা ঠিক বলতে পারে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি অপশনটাই ভুল রয়েছে। অ্যাকচুয়ালি 1945 সালে 51 জনকে নিয়ে শুরু হয়েছিল, ঠিক আছে? তো এর সঠিক অ্যান্সার 51 হবে। তো নেক্সট কোশ্চেন আমরা যাই, এর সঠিক অ্যান্সার 51 হবে। একটু দাগ দিয়ে রাখি এটা। চলো নেক্সট, 8 দাগের, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি? আমরা সবাই জানি, তাই না? 111টি। নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হয়? কার দ্বারা? অপশন এ, সাধারণ সভা। 10 দাগের কোশ্চেন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? কত জানো তো? 1/3, অপশন এ। এবার থাকছে 11 দাগের, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয় কত? এর কোনো বয়সের কোনো শর্ত নেই, ঠিক আছে? অন্যান্য যে যোগ্যতার ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলো পূরণ করলেই হবে। 12 দাগের, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত? অপশন ডি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত। ওকে। 13 দাগ, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স? হাইকোর্ট বলেছে 62 হবে, আর সুপ্রিম কোর্ট বললে তখন 65 হতো। নেক্সট কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কে বলেছেন? কে বলেছিল জানো? বলেছিল AK আয়ার বা আইয়ার। ওকে। এবার আসছে 15 দাগের কোশ্চেন, কি থাকছে? ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে? 1986-তে। পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় কতই? 1987-তে, ঠিক আছে? পশ্চিমবঙ্গে 1987-তে। এবার আসছে 17 দাগের কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশের দ্বারা? কার দ্বারা? কেন্দ্রীয় বলেছে, তাহলে রাষ্ট্রপতি হবে।
এবার নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই না? আচ্ছা বলো তো প্রথম রাষ্ট্রপতি কে ছিল? কমেন্ট করে জানিও আমাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হলো, রাজ্য আইনসভা বলেছে, তবে কি হবে? বিধান পরিষদ। এবং রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম কি হয়? বিধানসভা। আর উচ্চকক্ষ বিধান পরিষদ। ঠিক আছে, দেখো আমরা সবাই জানি যে আইনসভা এক কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে, কিন্তু আমাদের ভারতবর্ষে বেশ কিছু রাজ্যে কি রয়েছে? এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, বেশ কিছু দ্বিকক্ষ বিশিষ্ট। আচ্ছা বলো তো পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট না দ্বিকক্ষ বিশিষ্ট? পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। ঠিক আছে, তো সেই অনুসারে এখানকার আইনসভার নাম কি? বিধান সভা। বিধান পরিষদ পশ্চিমবঙ্গে নেই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 20 দাগের, পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হলো। দেখো নির্বাচিত যখনই বলবে তখনই 294 হবে, আর যদি শুধু মোট সদস্য সংখ্যা বলতো তবে কি হতো? তবে হতো 295, কারণ একজনকে রাজ্যপাল নিজে মনোনীত করেন। ঠিক আছে, 21 দাগের কোশ্চেন। তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে এত সালে। 73তম সংবিধান সংশোধন কবে হয়? 1992-এ। তো এটাই সঠিক অ্যান্সার। নেক্সট, পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন, পঞ্চায়েত সমিতি বলেছে তবে সভাপতি হবে, যদি গ্রাম পঞ্চায়েত বলতো তখন পঞ্চায়েত প্রধান হতো, এবং জেলা পরিষদ বললে সভাধিপতি হতো। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কবে? এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। স্বপর্ষদ মেয়রের মোট সদস্য সংখ্যা সবাই জানি আমরা 12 জন, একটা মেয়র, একজন ডেপুটি মেয়র এবং 10 জন অন্যান্য নির্বাচিত সদস্য। এবার চলো 2 দাগের কোশ্চেনে যাওয়া যাক। এসএকিউ 2-এর 1 নম্বর, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে কে বর্ণনা করেছেন? ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছিল কে? বার্নেট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ঠান্ডা লড়াইয়ের অবসান কবে হয়? অথবা দাগের, ঠান্ডা লড়াইয়ের অবসান, দেখো অনেকে অনেক কথা বলে, সাধারণত ধরা হয় যে ঠান্ডা লড়াইয়ের অবসান হয় সোভিয়েত ইউনিয়নের পতনের পর, বা যেদিন সোভিয়েত ইউনিয়নের পতন হয়। তো সেই অনুসারে 1991 সালটাকে ঠান্ডা লড়াইয়ের অবসান ধরা হয়। ঠিক আছে, যেহেতু 1991 সালেই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল। নেক্সট কোশ্চেন, ট্রুম্যান নীতি। দেখো 1947 সালের 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে একটা সভায় বলেন, তুরস্ক এবং গ্রিস সহ বিশ্বের যে কোনো রাষ্ট্রকে সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে সামরিক এবং আর্থিক সাহায্য প্রদান করা হবে। আর এই যে তার এই ঘোষণা, এই ট্রুম্যানের যে ঘোষণাটা, এই ঘোষণাটাকেই ট্রুম্যান নীতি বলা হয়, বা এই ঘোষণাটাই ট্রুম্যান নীতি নামে পরিচিত। বোঝা গেল? 3 দাগ, জোট নিরপেক্ষ আন্দোলনের 2 জন মুখ্য প্রবক্তার নাম। একাধিক হতে পারে, তার মধ্যে আমরা একটা লিখতে পারি যে জওহরলাল নেহেরু। 2 নম্বর লিখতে পারি টিটো। 3 নম্বর লিখতে পারি নাসের। যে কোনো দুজনের নাম লিখে দিও তোমরা, আরো অনেকজন আছে। ঠিক আছে, নেক্সট 4 দাগের কোশ্চেন, 1991 খ্রিস্টাব্দে ভারতে কার প্রধানমন্ত্রীত্বকালীন সময় বাজারে অর্থনীতির সূত্রপাত ঘটে? দেখো 1991 যেহেতু বলেছে, কে হবে? নরসিমা রাও, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও। ঠিক আছে, নেক্সট অথবা দাগের, কটি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল? কটি জানা আছে? 7টি। ওকে, 7টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল।
কবে? 1985-র 8ই ডিসেম্বর, তাই না? আচ্ছা বলো তো, সেই 7খানা সদস্য রাষ্ট্রের নাম কি? কমেন্ট করে জানাও তো আমাকে। নেক্সট 5 দাগের কোশ্চেন, ব্রিক্স কি? দেখো খুব সহজ, ব্রিক্স হচ্ছে একটা সম্মেলন যেটি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গড়ে ওঠে। ঠিক আছে। 6 দাগ, প্রধানমন্ত্রী রাজীব গান্ধী শ্রীলঙ্কার সঙ্গে শান্তি স্থাপনের জন্য কত খ্রিস্টাব্দে চুক্তি করেছিল? কতই? এর উত্তর হচ্ছে 1987 সালে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় যে সম্মিলিত জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রগুলো, সরি এক মিনিট, বিশ্বের বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রগুলো কি করে? যখন বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য যৌথভাবে কাজ করে, এটাই কি? সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি নামে পরিচিত। ওকে। অথবা দেখেন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির কথা উল্লেখ করো। একটি নীতি বলেছে, দেখো 2 নম্বর ধারার 1 নম্বর উপধারাতে বলা রয়েছে যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্রের স্বতন্ত্র সার্বভৌম কি ক্ষমতার সমমর্যাদা রয়েছে। ঠিক আছে। আরেকটা যদি আমরা বলি যে 3 নম্বর উপধারায় যেটার উল্লেখ রয়েছে যে কোনো রকম বিশ্ব শান্তি ও নিরাপত্তার বিঘ্ন না ঘটিয়ে পুরো বিশ্বের যে কোনো আন্তর্জাতিক সমস্যা, যে কোনো রাষ্ট্রের সমস্যা, রাষ্ট্রের যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্যা, সেই সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে হবে, বা সেই সমস্যাকে শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে হবে। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, 8 দাগের কোশ্চেন, জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রটির নাম কি? দেখো, জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রটির নাম হচ্ছে সাউথ সুদান বা দক্ষিণ সুদান, যেটা 2011 সালে সম্মিলিত জাতিপুঞ্জে যুক্ত হয়। এবার আসছি অথবা দাগের কোশ্চেন, আটলান্টিক সনদ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1941 সালের 14ই আগস্ট। ওকে। এবার আসছি 9 দাগের কোশ্চেনে, নিরাপত্তা পরিষদের একটা দুর্বলতা কি লেখো। দেখো, নিরাপত্তা পরিষদের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা। এই ভেটো ব্যবস্থা প্রচলনের ফলে বিভিন্ন শক্তি ভঙ্গকারী রাষ্ট্রগুলির বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়া যায়নি। ঠিক আছে, এখনো পর্যন্ত। কারণ কোনো না কোনো রাষ্ট্র এসে এই ভেটো প্রদান করেই দেয়, বুঝছো, আর সিদ্ধান্তটা পুরো বাতিল হয়ে যায়। আচ্ছা বলো তো, কোন রাষ্ট্র এই পর্যন্ত সব থেকে বেশি ভেটো প্রয়োগ করেছে জানো? বলেছিলাম একবার, উত্তর হবে রাশিয়া। নেক্সট কোশ্চেন কি আসছে, অথবা আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কজন? মাত্র 15 জন। নেক্সট কোশ্চেন কি আসছে, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায়? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় হচ্ছে নিউ ইয়র্কে। বোঝা গেল? নেক্সট 11 দাগের, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার বা পাওয়ার অফ জুডিশিয়ালি রিভিউ বলতে কি বোঝায়? দেখো, যখন পার্লামেন্ট বা রাষ্ট্রপতি বা রাজ্যপাল নেওয়া কোনো সিদ্ধান্ত সংবিধান বিরোধী হয় বা সংবিধান বহির্ভূত হয়, তখন সুপ্রিম কোর্ট কি করতে পারে? সেই সিদ্ধান্তকে অবৈধ বলে বাতিল করে দিতে পারে। আর এই বাতিল করার যে বিশেষ ক্ষমতা সুপ্রিম কোর্টের, এটাকেই সাধারণত বলে সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয়
পর্যালোচনা আর অধিকার, ওকে, বা পাওয়ার অফ জুডিশিয়ারি রিভিউ বা জুডিশিয়াল রিভিউ, ওকে। চলো, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করতে পারে? ভারতীয় সংবিধানের 226 নম্বর ধারা অনুসারে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, ভারতীয় বিচার ব্যবস্থার বা যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতীয় বিচার ব্যবস্থা আমরা আগেও পড়েছি এটা, তাই না? প্রথম একটা বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো যে পুরো ভারতবর্ষ বা পুরো দেশ জুড়েই অখণ্ড বিচার ব্যবস্থা রয়েছে, যার একেবারে ওপরে রয়েছে, একেবারে বিচার ব্যবস্থার একেবারে শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট এবং একেবারে নিম্নে রয়েছে ন্যায় পঞ্চায়েত। এবং 2 নম্বর আর একটা লিখতে পারো যে পুরো দেশ জুড়েই একই ফৌজদারি এবং দেওয়ানি আইন অনুসারে বিচার কার্য পরিচালিত হয়। ঠিক আছে, নেক্সট 13 দাগের, রাজ্যপাল পদের একটি যোগ্যতা লেখো। খুব সহজ। 1 নম্বর তুমি লিখতে পারো যে তাকে ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর যোগ্যতা এটা লিখতে পারো যে তাকে মিনিমাম 35 বছর বয়স হতে হবে। ঠিক আছে, তার মিনিমাম 35 বছর বয়স হতে হবে। আবার দুটো একসঙ্গেও লিখে দিতে পারো। দুটো একসঙ্গে লিখে দিলে লেখার মূল্য বাড়ে, কিন্তু একটা লিখে দিলে এমন নয় যে নাম্বার কেটে নেবে, ওটাও ঠিক, কিন্তু দুটো লিখলে স্যাররা খুশি হয়, বুঝছো তো? এফেক্ট পড়বে পরে অ্যান্সারে, যে পরে অ্যান্সারে দেখা হলো বট কোশ্চেনে ছেলেটা ভালো লেখে বেশি নাম্বার দেবে, যদিও নাম্বার কাটে না রাষ্ট্রবিজ্ঞানে খুব সহজে যদি ভুল না লেখো। নেক্সট কোশ্চেন কি আসছে, ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর 2টি ক্ষমতা উল্লেখ করো। দেখো, মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি 1 নম্বর ক্ষমতা লিখতে পারো যে রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করে। 2 নম্বর, মুখ্যমন্ত্রী পুরো মন্ত্রিসভার মধ্যে রাজ্য মন্ত্রিসভার লিডার হিসেবে কাজ করে। এবং আবারও একটা ক্ষমতা লিখতে পারো, যে কোনো রাজ্যের বিভিন্ন উঁচু উঁচু পদ যেরকম রয়েছে অ্যাডভোকেট জেনারেল, এছাড়া অন্য কিছু গুরুত্বপূর্ণ সংস্থার যে হেড, তাদেরকে মুখ্যমন্ত্রী নিযুক্ত করেন। হ্যাঁ, এখানে তত্ত্বগতভাবে রাজ্যপালের নাম উল্লেখ থাকলেও সাধারণত মুখ্যমন্ত্রী করে থাকেন ওগুলো। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা যে কোনো একটি কাজ চিহ্নিত করো। যে কোনো একটি কাজ বলেছে। দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভার পুরোটাকে নিয়ন্ত্রণ করা এবং পরিচালনা করা। 2 নম্বর লিখতে পারো যে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলোকে নিয়ে কি করা, সেই সমস্যাগুলো দেখা, সেগুলো নিয়ে আলোচনা করা এবং সেগুলোর সমাধানের জন্য বিভিন্ন নীতি নির্ধারণ করা। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, কলকাতা পৌর নিগম আইন কত খ্রিস্টাব্দে প্রণীত হয়? পৌর নিগম আইন বলেছে, তবে কত হবে? 1980। পৌর নিগম আইন 1980। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, পৌরসভার যে কোনো 2টি বাধ্যতামূলক কাজ। দেখো, 1 নম্বর কাজ তুমি বলতে পারো যে বিভিন্ন অবৈধ গৃহ নির্মাণ রোধ করা। 2 নম্বর বলতে পারো পয় প্রণালী এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসছে, অথবা দাগের বোরো কমিটি কি? দেখো, বর্তমানে পৌর আইনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বোরো কমিটি। এই কমিটির
আইন, ক্ষমতা, কার্যাবলী সমস্ত কিছুই রাজ্য সরকারের দ্বারা নির্ধারিত হয়। ঠিক আছে? আর বলতে পারো বর্তমানে কলকাতার 144টি ওয়ার্ডকে 15টি বরোতে ভাগ করা হয়েছে। এটা উদাহরণ হিসেবে বলতে পারো, এর আগের লাইনে অ্যাকচুয়ালি উত্তর শেষ হয়ে যাচ্ছে, তো এটা লিখে দিলে। ওকে, চলো আর আছে কোশ্চেন নেই, এবার 3 দাগ। 3 দাগ তোমরা করে নিও। আজকে এই পর্যন্তই থাকছে। সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। ও হ্যাঁ, এখনো বলে রাখি যে এখনো পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো, আবার দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যা 6টার সময়। চলো।